এই যে ঘটনা আজকের ঘটলো, এটা খুব খারাপ জিনিসই বলবো। সমাজে একটা যে কোনো জিনিস, এই যে সোশ্যাল মিডিয়াতে আপনারা পাচ্ছেন, কোনো কিছু একটা তাৎক্ষণিক ঘটনা দিলেই সঙ্গে সঙ্গে স্প্রেড আউট হয়ে যাচ্ছে, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। তো এই রকম যদি কারোর কোনো ইন্টেনশন থাকে, সেটা অত্যন্ত নিন্দনীয়ই বলবো। আর প্রশাসনকে একটা ভুল পথে চালিত করার একটা যে প্রবণতা, এটা যারা করছে, সবার ক্ষেত্রে নয়, যারা করছে সেক্ষেত্রে সত্যি এটা একটা খুব ভয়ঙ্কর একটা। আর আপনি যে আগে যেটা বললেন সিদ্ধেশ্বরী তলার যে ঘটনাটা, ওটা এখনও আমরা ডিটেকশন করে উঠতে পারিনি, তবে আশা করি আমরা ঠিক তৎপর হয়ে আছি। এটা আমরা একটা কোনো রকম ঠিক আমরা তাহলে কি স্যার এই সিদ্ধান্তে পৌঁছাবো। ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্য কি এই ঘটনা সাজানো মনে হচ্ছে? একদম প্রাথমিক পর্যায়ে এই অ্যাঙ্গেলগুলো উঠে এসেছে। তার 50 লাখ টাকার মতো ঋণ, আর একই সঙ্গে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স, একটা পলিসি করানো। তো এই জিনিসগুলো আমরা খতিয়ে দেখছি। মোটা টাকা ব্যাংকে লোন, ইন্স্যুরেন্সের লোভেই চুরির সাজানো নাটক। শান্তিপুর থানার গোপন তথ্য এবং রানাঘাট জেলার অতিরিক্ত পুলিশ সুপারের বিচক্ষণতায় মালিকের বাড়ি থেকে উদ্ধার সমস্ত চুরি যাওয়া গহনা। আজ ভোররাতেই শান্তিপুর রেলবাজার সংলগ্ন দেবনাথ মার্কেটে একটি সোনার দোকানে সোনারূপার মূল্যবান অলংকার, নগদ 1 লক্ষ টাকা, পাশাপাশি হোমিওপ্যাথি ওষুধের দোকানে আনুমানিক 75,000 টাকা এবং 2টি দোকানে সিসি ক্যামেরার সহ হার্ড ডিস্ক লোপাট করে দেওয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত শুরুর মাত্র 3 ঘন্টার মধ্যে কিছুটা কিনারা করল রানাঘাট পুলিশ জেলা। শান্তিপুর থানার ওসি অনুপম ঢালির বিশেষ তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়ে রানাঘাট পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি লালটু হালদার ঘটনাস্থলে এসে পৌঁছন। একের পর এক চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে দুশ্চিন্তায় থাকা শান্তিপুরবাসীর জন্য অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার শান্তিপুর থানায় সাংবাদিক সম্মেলন করে আজ সেই সমস্ত তথ্য তুলে ধরলেন। চুরির গল্প পেতেছিলেন দোকান মালিক, আর এর প্রথম সন্দেহ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার তাদেরই দোকানে প্রায় ক্যামেরায় ভিডিও দোকান থাকা প্রায় ফুটেজ লক্ষ্য করেছিলেন। তিনি চুরি করতে ঢুকেছিলেন, তিনি আলো জ্বালাতে সরাসরি একটা সুইচে হাত দিয়েছিলেন অনেকগুলির মধ্যে। ঘটনায় প্রাথমিক পর্যায়ে সমস্তটাই তুলে ধরা হয়েছে পুলিশের পক্ষ থেকে। খুব শীঘ্রই সামনে আসতে চলেছে আরও রহস্যের কিনারা করে, এমনটাই জানিয়েছেন পুলিশ। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা এটা পিছনে নেই। হ্যাঁ স্যার। স্যার, আজকে যে ঘটনা সকালবেলায় সামনে আসে যে একটা সোনার দোকানে নাকি বীভৎস রকমের চুরি হয়েছিল, তারপরে আপনারা তদন্তে নামেন, কি জানা গেল? এবং এই যে সোনা উদ্ধার যেটা আপনারা দেখালেন, পুরোটা সোনা কি উদ্ধার করা গেল, বা এই পিছনে কি রহস্য লুকিয়েছিল? আজকের 10 জানুয়ারি 2026 শান্তিপুর থানাতে আজকের একটা অভিযোগ জমা পড়ে। জনৈক অঙ্কন পাল, শান্তিপুর রেলবাজারের বাসিন্দা। তো শান্তিপুর থানায় একটা কমপ্লেন করেন যে তার সোনার দোকান থেকে মোটামুটি 400 গ্রাম মতো সোনা এবং 1.5 কেজি মতো রূপা এবং আরও অন্যান্য সোনা রূপার গহনা সহ একটা বড় রকমের চুরি হয়। তো ঘটনার তদন্তে শান্তিপুর থানার আধিকারিকরা নামেন এবং সেখানে ঘটনাক্রমে এই সোনা রূপার সঙ্গে সঙ্গে যে সমস্ত হার্ড ডিস্ক ছিল সিসিটিভি ক্যামেরা, সেগুলোও বলছে নিয়ে চলে গিয়েছে। তো ঘটনাক্রমে আমরা দুটোই দেখতে পাচ্ছেন, এই সামনে স্পাইক ক্যামেরা আছে, এই দুটোই ছিল। এই দুটোর সাহায্যে আমরা যখন ফুটেজ অ্যানালিসিস করলাম এবং যারা আইও ছিল এবং শান্তিপুর থানার যারা আধিকারিক, সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রথমত আমরা এরকম ডিসপ্লেতে কোনো রকম কোনো সোনার গয়না একটাও দেখা যায়নি, কোনো রকম কোনো সোনার গয়না ছিল না, বা যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মানে কোনো রকম ডিসপ্লেতে একটাও সোনার গয়না ছিল না। এবং যিনি একজন মাস্ক পরে এবং একটা জ্যাকেট, লাল জ্যাকেট পরে যে ভদ্রলোক যিনি দুষ্কৃতী এরকম কাজ করছেন, উনি লাস্ট একটা ড্রয়ার টেনে কিছু একটা জিনিস নিয়ে পকেটে বেরিয়ে গেলেন। এই ঘটনাতে শান্তিপুর থানার যিনি আইও এবং অন্যান্য আধিকারিকরা অভিযোগকারীকে এবং তার পিতা ক্ষিতীশ চন্দ্র পালকে যখন জিজ্ঞাসাবাদ করে যখন জানতে পারা গেল যে অ্যাকচুয়ালি এই ভদ্রলোক মানে ক্ষিতীশ চন্দ্র পাল, ইনি আগের দিনই সমস্ত রকম ডিসপ্লে থেকে যা গয়না টয়না ছিল সবই উনি বাড়িতে নিজেই নিয়ে চলে এসেছিলেন, সেটা আগের দিনই নিয়ে চলে এসেছিলেন। এরপরে আরো আমরা তদন্ত করে দেখতে পাচ্ছি এই ভদ্রলোকের প্রায় 50 লক্ষ টাকার একটা ব্যাংক লোন ঋণ আছে, আর বেশ কিছুদিন আগে 1 কোটি টাকার একটা সোনার দোকানের উপরে একটা ইন্স্যুরেন্স একটা পলিসি করিয়েছিল। এবং এই
সম্ভবত এইটুকু আমরা পেয়েছি। তারপর যেটা দেখছি যে অ্যাকচুয়ালি এইরকম কোনো সোনা বা কোনো রূপা সেটা এরকম দোকান থেকে চুরি যায়নি। যে গয়নাটা ওরা নিজেরাই সরিয়েছে সেটা তার আমরা গিয়ে দেখলাম বাড়িতেই সরিয়ে রেখেছিল, বাড়ি থেকে আমরা সেই সোনাগুলো আমরা এগুলো রিকভার করি। আরেকটা প্রশ্ন স্যার, এই যে যাকে দেখা যাচ্ছে তাকে কি আইডেন্টিফাই করা গেছে এখনো? এটা এখন তদন্তের মধ্যে আছে, এটা পুরো প্রসেসে আছে। আজকের এই পর্যন্ত যে অভিযোগকারী সেটা স্বীকার করে নিয়েছে যে এরকম তার অ্যাকচুয়ালি তার কোনো রকম সোনা বা রূপা কিছুই চুরি যায়নি, সে নিজেই এগুলোকে বাড়িতে সরিয়ে রেখেছিল। বাকি যাকে দেখা যাচ্ছে তদন্তের আজকের একদম প্রথম দিন, একদম প্রাথমিক পর্যায়ে এটা আমরা তদন্ত করে বাকিটা আমরা বাকি যে চুরিটা হয়েছে সেই ক্ষেত্রে সেটা দেখতে আমরা ভেরিফাই করব। আচ্ছা, এর আগে যে একাধিক চুরি, মন্দিরে বলুন, বিভিন্ন বিবাহ বাড়িতে চুরির ঘটনা, এগুলো তো এখনো একটা অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে না, মানে আমরা তদন্তে আছি, তদন্ত করে দেখছি। এটাও যেমন এখন বললেন, এখন ম্যাক্সিমাম এটাই দেখছি, যেটা আগের যে মন্দিরের যে চুরি ওটাও এখনো শান্তিপুর থানার আধিকারিকরা ওটা লেগে আছে, তৎপর হয়ে আছে। আশা করি ডিটেকশন হয়ে যায়। আচ্ছা স্যার, একটা কথা বলুন, যে এই সোনার দোকানে এই যে নিজেরাই সরিয়ে দিয়ে এই যে চুরির একটা বিষয় গল্প সাজানো, সিদ্ধেশ্বরী মন্দিরের ক্ষেত্রেও কি সেরকম কিছু আপনারা তদন্ত পাচ্ছেন? না, যে জিনিস এখনো আমরা পাইনি সেটা তো বলতে পারবো না। তবে একটা জিনিস কি, এই যে ঘটনা আজকের ঘটলো এটা খুব খারাপ জিনিসই বলবো সমাজে। একটা যে কোনো জিনিস এই যে সোশ্যাল মিডিয়াতে আপনারা পাচ্ছেন, কোনো কিছু একটা তাৎক্ষণিক ঘটনা দিলেই সঙ্গে সঙ্গে স্প্রেড আউট হয়ে যাচ্ছে, অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। তো এই রকম যদি কারোর কোনো ইন্টেনশন থাকে সেটা অত্যন্ত নিন্দনীয়ই বলবো। আর প্রশাসনকে একটা ভুল পথে চালিত করার একটা যে প্রবণতা, এটা যারা করছে, সমাজের জন্য সবার ভয়ঙ্কর ক্ষেত্রে নয়, যারা করছে সেক্ষেত্রে সত্যি এটা একটা খুব ভয়ঙ্কর একটা। আর আপনি যে আগে যেটা বললেন সিদ্ধেশ্বরী তলার যে ঘটনাটা, ওটা এখনো আমরা ডিটেকশন করে উঠতে পারিনি। তবে আশা করি আমরা ঠিক তৎপর হয়ে আছি, এটা আমরা একটা কোনো রকম ঠিক আমরা তাহলে কি স্যার এই সিদ্ধান্তে পৌঁছাবো। ইন্স্যুরেন্সের টাকা নেওয়ার জন্য কি এই ঘটনা সাজানো মনে হচ্ছে? একদম প্রাথমিক পর্যায়ে এই অ্যাঙ্গেলগুলো উঠে এসেছে। তার 50 লাখ টাকার মতো ঋণ, আর একই সঙ্গে 1 কোটি টাকার একটা ইন্স্যুরেন্স, একটা পলিসি করানো। তো এই জিনিসগুলো আমরা খতিয়ে দেখছি, এখনই পুরোটা আমরা এই সিদ্ধান্তে আসতে পারছি না, কারণ এই অ্যাঙ্গেলগুলো উঠে এসেছে। থ্যাংক ইউ। প্রশাসনের কাছে এসেছি আমাদের অভিযোগ জানাতে। আসার পরে আমরা জানতে পারলাম যে আমার বাজারের যে দোকানদারের ঘটনা, সেই দোকানদার নিজেই এই ঘটনাটা ঘটিয়েছে। এবং সেটা জানাতে আমরা খুবই জোরে আশ্চর্য হয়ে গেলাম যে একজন ব্যবসাদার হয়ে এই জিনিসটা কি এবং একজন প্রতিষ্ঠিত ব্যবসাদার। আচ্ছা, এতে তো আপনাদের রেলবাজারের বদনাম। এবং এই শুধু রেলবাজার শুধু রেলবাজারের বদনাম, এগুলো ব্যবসা মহলের বদনাম। কারণ হচ্ছে ব্যবসাদার ব্যবসা করতে গেলে তার জিনিস সুরক্ষা বা ব্যবসা সুরক্ষার জন্য ইন্স্যুরেন্স করে, কিন্তু দেখা যাচ্ছে যদি এইভাবে হয় তাহলে একটা সময় ইন্স্যুরেন্স কোম্পানিও একটা ব্যবসাদারের প্রতি খারাপ দৃষ্টিভঙ্গিতে করবেন, যে সন্দেহের চোখে দেখবেন কোনো কিছু। কারণ যার দেখা যাবে এর পরবর্তীতে যার অরিজিনাল ঘটবে তাকেও সন্দেহের দৃষ্টিতে থাকবে। একটা বিষয়গুলো আসর বসে, বিষয়টা কি কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে বাজারে কিছু বাইরের লোক ঘোরাফেরা করছে রাত্র 11টার পরে, এবং তারা মদ্যপান করছে। যে কোনো দোকান দেখা গেল আমাদের দোকান কেউ বন্ধ করে যাচ্ছে, তার পাশে ছোট্ট একটু গলি থাকছে, সেই গলির মধ্যে ঢুকে তারা করছে। সেই নৌশো প্রহরী তাদের আটকাতে পারছে না, কারণ আমাদের বাজারে নৌশো প্রহরী 3 জনা, এবং নৌশো প্রহরীর উপরে তারাও চড়াও হচ্ছে রাত্র করে। সেই বিষয়টাই আমরা থানাকে জানাচ্ছি। এই বিষয়টা আগে জানাননি আপনারা পুলিশ? এর আগেও জানিয়েছিলাম, কিছুদিন বন্ধ ছিল, আবার নতুন করে তৈরি হয়েছে সমস্যাটা। তাই তাসের জুয়োর আসরও বসে? হ্যাঁ, জুয়োর বোর্ড বলতে নয়, ওই টাঁস টাইপের কিছু খেলে দেখি। যদি আমরা কোনো প্রতিনিধি হয়তো ওখান থেকে গেলাম, সাথে সাথে তারা তার গুছিয়ে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকছে। এরা কারা? এরাও বাইরের সব ছেলে, বাইরে বাজারের ব্যবসাদার নয়। ওখানে কি করে আসে? ওখানে তারা নানা রকমের একটা স্টেশন চত্বর, সেখানে তো নানা রকমের আসছে। যদি ওখানটায় দেখা যাচ্ছে আমরা হয়তো বাই প্রেশার দিচ্ছি, এখানে কি করছেন,
ওই বলছে টয়লেট করতে এসছি কারণ তারা তো প্রকাশ্যে দোকানের সামনে খেলছেন না। কি চাইছেন আপনি? আমরা এর বিহিত চাইছি, প্রশাসন এই জিনিসটা বন্ধ করুক, তাহলে আমাদের ব্যবসা করতে সুবিধা হবে, আমরা নির্ভয়ে ব্যবসা করতে পারবো। আপনার নাম? আমার নাম সনাতন পাল, রেলবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রেসিডেন্ট। দেখছি এটাও যেমন এখন বলেন, এখন ম্যাক্সিমাম এটাই দেখছি যে আগের যে মন্দিরের যে চুরি ওটাও এখনো শান্তিপুর থানার আধিকারিকরা ওটা লেগে আছে, তৎপর হয়ে আছে। আশা করি ডিটেকশন হয়ে যাবে। স্যার একটা কথা বলুন, যে সোনার দোকানে এই যে নিজের আমি দোকানে গিয়ে দেখি যে সব এরকম লন্ডভন্ড অবস্থায় আছে। আমি ভেবেছিলাম যে দোকানে সব চুরি হয়ে গেছে, কিন্তু পরে আমার বাবার থেকে পরে জানতে পারি যে মালগুলো বাড়িতে ছিল। আমি জানতাম না, যে আমি তো দোকানে থাকি না সেরকম, ঠিক আছে। মানে আমার বাবা যে পরে রেখে গেছিলো মালগুলো, আসলে সত্যি দোকানে চুরি হয়েছে, কিন্তু মানে সোনাগুলো যে বাড়িতে রাখা ছিল আগে থেকে আমি জানতাম। কে নিয়ে গেছিল সোনাগুলো? বাবা রেখে দিয়েছিল। বাবা তোমাকে জানায়নি কেন? না, আমি দোকানে কিছু এইসব খবর আমি এই যে ঘটনা হওয়ার পর তখনও কি তোমার বাবা জানিয়েছে যে আমি বাড়িতে সোনা এনে? তখনও তো জানাতে পারতো। তাহলে পুলিশকে তুমি মিথ্যে কথা বলেছো আর সাংবাদিকদের মিথ্যে কথা বলেছো কেন? তুমি অ্যামাউন্ট কি করে স্পেসিফাই করলে? অ্যামাউন্ট মানে এই যে পরিমাণটা, সেটা কি করে এটা আমি স্পেসিফাই করে, এটা আমি নিজের মনে করে এমনি বলে ফেলেছি। এখন কি মনে হচ্ছে যে নিজেরা পরিকল্পনা এটা স্বীকার না করছো? না না, এটা আমি ভুল করে বলে ফেলেছি। আমি আসলে জানতাম না যে অ্যাকচুয়ালি চুরি হয়েছিল দোকানে, কিন্তু মালগুলো আমি ভেবেছিলাম যে চুরি হয়ে গেছে, কিন্তু আমি জানি না যে বাড়িতে মালগুলো রাখা ছিল আগে থেকে। তাহলে চুরি যদি হয়ে থাকে তাহলে তোমার বাবাই চুরি করেছিল? না, তাহলে কে চুরি করেছে? তো তোমার বাবার চুরি করা বা উদ্ধার হয়েছে তো তোমার বাড়ি থেকে সোনাগুলো। মানে এই সোনাগুলো কোথা থেকে উদ্ধার হলো? আমাদের বাড়ি থেকে। তাহলে চুরিটা কে করেছে? চুরিটা কে করেছে? যে চুরি করতেছে সে চুরি করেছে। তাহলে তোমার বাড়ি দিয়ে এলো চোর যে সোনাগুলো? আমি তো জানতাম না যে আমার এখান থেকে যে চুরি। তুমি বাবার সাথে আলোচনা না করে অভিযোগ করে দিলে তো? হ্যাঁ, এটা আমার ভুল হয়েছে। আমি বাবার সাথে আলোচনা না করে আমি ভুল করে ইন্স্যুরেন্সের টাকার জন্য কি এটা ছিল প্ল্যানিং? না না, কোনো প্ল্যানিং ছিল না। আমাদের বিজনেস ট্রানজাকশন দেখলে বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি ব্যাংকরাপ্সিতে আছি কিনা। আমাদের সেরকম কোনো রেকর্ডই নেই। আমাদের সিভিল স্কোর দেখলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমি বাবার সাথে আলোচনা না করে। ভুলটা কি স্বীকার করছো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার পুরোটাই আমার ভুল। আমি আমার বাবার কাছে না জেনেই ভুল করে ইমিডিয়েশন তাড়াহুড়ো করে বলি। কি নাম তোমার? তোমার বাবার নাম কি? নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা